প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, 2021 সালে যারা পরীক্ষার্থী তাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। তোমরা নিশ্চয়ই অনলাইন শিডিউল বিষয়ে জানো। আজকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সাথে আমার একটা ক্লাস আছে রসায়ন বিষয়ে, এবং তোমাদের অনলাইন ক্লাসের প্রায় বার্ষিকের পরে তোমরা যখন টেস্ট দিলে তারপরে প্রায় 2 মাস পরে তোমাদের সাথে আজকে আমার একটা ক্লাস আসছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এরই মাঝে সবাই সংক্ষিপ্ত সিলেবাসটি পেয়ে গেছো, ঠিক না? এরই মাঝে তোমরা সবাই সংক্ষিপ্ত সিলেবাসটি পেয়ে গেছো। সেই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে প্রথম ক্লাসটি নিব, এবং তোমরা দেখেছো যে সংক্ষিপ্ত সিলেবাসের যে অংশটি আছে সেখানে প্রথম শুরুই হয়েছে তোমাদের সাথে অধ্যায় 3 থেকে। অধ্যায় 3 মূলত কোন অধ্যায়? অধ্যায় 3টি হচ্ছে পদার্থের গঠন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রথম চ্যাপ্টারগুলো বাদ দিয়ে, প্রথম দুটি চ্যাপ্টার বাদ দিয়ে অধ্যায় 3 থেকে রাখা হয়েছে প্রথম তৃতীয় অধ্যায়টি বা পদার্থের গঠন, যেখানে তোমাদের মূলত যে পার্টগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে পার্ট 3.3 সংক্ষিপ্ত সিলেবাসের। যে যদি আমি পার্ট অনুযায়ী দেখাতে চাই, বই অনুযায়ী, পার্ট 3.3, পার্ট 3.5, 3.9 এবং 3.9.2, মানে এই সিলেবাসটা থেকে তোমরা অধ্যায় 3 থেকে যে জিনিসগুলো প্রথম অংশতে রাখা হয়েছে, প্রথম সেশনে একটা ক্লাসের জন্য বরাদ্দ রাখা হয়েছে, সেই অংশগুলো থেকে তোমরা কি কি শিখবে আমরা একটু দেখি। তোমরা শিখবে মৌলের প্রতীক লিখতে পারবে। তোমরা এর মাঝে দশম শ্রেণীর আমার মনে হয় এমন কোনো শিক্ষার্থী নেই বা পরীক্ষার্থী এমন কোনো শিক্ষার্থী নেই যারা মৌলের প্রতীক লিখতে পারো না, ঠিক না? তোমরা সবাই মৌলের প্রতীক লিখতে পারো। তারপরে মৌলিক এবং স্থায়ী কণিকাগুলোর বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। তোমরা এই মাঝে সবাই মৌলিক এবং স্থায়ী কণিকাগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা, আমি বলবো যে আমার শিক্ষার্থীদের সবারই মৌলিক এবং স্থায়ী কণিকা সম্পর্কে ধারণা চলে এসছে। তাই নতুন করে মৌলিক এবং স্থায়ী কণিকা, তবুও তোমাদেরকে এখন যেটা করতে হবে, তোমাদেরকে মৌলিক এবং স্থায়ী কণিকা সম্পর্কে সুস্পষ্ট ধারণা জানতে হবে। আমাদেরকে জানতে হবে মৌলিক এবং স্থায়ী কণিকাগুলোর বৈশিষ্ট্য, যাতে তোমরা পারো সেই ব্যাপারে এই পাঠে আলোচিত হবে। তারপরে 3 নম্বর হচ্ছে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আপেক্ষিক পারমাণবিক ভর ব্যাখ্যা করতে পারবে। তোমাদের প্রথম অংশের প্রথম অধ্যায় 3 থেকে এই অংশটিও নির্দিষ্ট করা হয়েছে যে তোমরা যাতে পারমাণবিক সংখ্যা বলতে পারো, ভর সংখ্যা বলতে পারো এবং আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারো। লাস্ট কি, আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর হিসাব করতে পারো। তোমাদের ফার্স্ট সেশন বা ফার্স্ট ক্লাসে আরেকটি জিনিস যেটি তোমাদেরকে অবশ্যই জানতে হবে, সেটি হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে কিভাবে আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করা যায়। আমরা জানি অণু থেকে আমরা, পরমাণু থেকে আমরা অণু পাই, তেমনি পারমাণবিক ভর থেকে আমরা কি হিসাব করতে পারবো? আণবিক ভর হিসাব করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আসো আমরা মূল বিষয়বস্তুতে চলে আসি। আমাদের প্রথম জিনিসটি ছিল মৌলের প্রতীক। প্রিয় শিক্ষার্থীরা, একেবারে গত 2 বছর তোমরা ক্লাস 9-এ ছিল 2019-এ, 19 ক্লাস 10 ছিল 2020-এ, তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছো 2021। সেই 19 সালে কিন্তু তোমাদের সাথে আমি মৌলের প্রতীকটি আলোচনা করেছিলাম। আরো মজার বিষয় হচ্ছে মৌলের প্রতীক সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো ক্লাস 8-এ, ক্লাস 7-এও মনে হয় আংশিক ধারণা পেয়েছিলে। তাই তবুও এখন নির্দিষ্ট করে একেবারে নিজেকে পাকাপোক্ত করে লিখতে হবে যে মৌলের প্রতীক কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো মৌলের নামের ইংরেজি অথবা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? মৌলের প্রতীক। কাকে মৌলের প্রতীক বলা হয়? কোনো মৌলের একটি পরমাণুর ইংরেজি অথবা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় মৌলের প্রতীক। তোমরা সংজ্ঞাটি কোথায় পাবে? আমি আগে বলেছি যে এই অধ্যায়ের কোন কোন পাঠগুলো তোমাদেরকে জানতে হবে। তোমাদের অধ্যায় 3-এর সংক্ষিপ্ত সিলেবাসের প্রথম যে অংশটি সিলেবাসে আছে সেটি হচ্ছে পেজ 38, মৌলের প্রতীক, এবং পাঠ হচ্ছে 3.3। অবশ্যই নিজেরা ওটাকে দাগিয়ে রাখো, দরকারে পেজ ভাঁজ করে রাখো যে এখান থেকে তোমার পড়াটা শুরু। তাহলে মৌলের প্রতীকটা কি ছিল? কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে ওই মৌলের প্রতীক। তাহলে এখানে আমাদেরকে একটা জিনিস অবশ্যই নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সেটা কি? সেটা হচ্ছে ইংরেজি নাম অথবা ল্যাটিন নাম। শিক্ষার্থীরা, কি নাম বললাম? ইংরেজি নাম অথবা ল্যাটিন নাম। শব্দটা ফোকাস করো যে ইংরেজি নাম অথবা ল্যাটিন নাম। সেখানে আরেকটা নিয়ম আছে যেটা তোমরা আগেও জেনেছো, আমি আবার রিপিট করব যে আমরা মূলত মৌলের প্রতীক প্রকাশ করার জন্য নামের প্রথম অক্ষরটা নিই, ঠিক না? এখন একই নামের প্রথম অক্ষর যদি একাধিক জনে থেকে যায়, যেমন আমি সি দিয়ে কার্বন পাই, আমি সি দিয়ে ক্যালসিয়াম পাই, আমি সি দিয়ে কোবাল্ট পাই, আমি সি দিয়ে ক্রোমিয়াম পাই, এখন 4টা মৌলকে কি আমি সি দিয়ে প্রকাশ করব? নিশ্চয়ই না। যেমন তোমাদের স্কুলে যখন আমরা একাধিক জান্নাতুল ফেরদৌস পেয়ে থাকি, আমরা কি করি? জান্নাতুল ফেরদৌসের পাশাপাশি আমরা ডাক নাম দিয়ে থাকি, ঠিক না?
ইয়াসিন আরাফাত যদি আমরা একাধিক ছেলেকে ইয়াসিন আরাফাত পেয়ে থাকি, আমরা আগে দেখি যে তাদের কোনো ডাকনাম আছে কিনা, ডাকনাম নেই। এখন মৌলগুলো তো আর ডাকনাম নেই, তাদের নাম আসছে ইংরেজি বর্ণমালা থেকে অথবা ল্যাটিন বর্ণমালা থেকে। এখন ইংরেজি বর্ণমালা থেকে বা ল্যাটিন বর্ণমালা থেকে নাম নেওয়ার পরে যদি প্রথম অক্ষরটা একাধিক জনের একই হয়ে যায়, আমরা সেক্ষেত্রে করণীয় কি, আমরা সেক্ষেত্রে দুটি অক্ষর নিই। প্রথম অক্ষরটা হবে ক্যাপিটাল লেটারের, পরের অক্ষরটা হবে অবশ্যই স্মল লেটারের। বুঝে গেল প্রিয় শিক্ষার্থীরা? আমরা প্রথম অক্ষরটা নিব ক্যাপিটাল লেটারের, পরের অক্ষরটি নিব স্মল লেটারের। তাহলে খেয়াল করে দেখো, আমরা এখানে দুটি ছক লিখে রেখেছি। কিছু তিনটা বর্ণ হচ্ছে ইংরেজি নাম থেকে, তিনটা বর্ণ আমরা দেখবো ল্যাটিন নাম থেকে। প্রিয় শিক্ষার্থীরা, যেমন আমার কার্বনের ইংলিশ নাম কার্বন, তোমরা নিশ্চয়ই জানো। কার্বনের স্পেলিং তোমরা দেখতে পাচ্ছ, কোবাল্টের ইংলিশ স্পেলিং তোমরা দেখতে পাচ্ছ, ক্রোমিয়ামের ইংলিশ স্পেলিং তোমরা দেখতে পাচ্ছ। ঘটনাক্রমে আমি তিনটা মৌলকে সিলেক্ট করেছি, তিনটা মৌলের প্রথম নাম অক্ষরই কিন্তু সি, তাই প্রত্যেককে আমি সি দ্বারা প্রকাশ করবো, প্রত্যেককে আমি সি লিখে দেব। যদি প্রত্যেকের প্রথম অক্ষরে সি লিখে যায়, তাহলে আমি কার্বনকে, ক্রোমিয়ামকে, কোবাল্টকে কিভাবে আলাদা করব? তাই প্রথম সদস্যটি আমি সি দ্বারাই প্রকাশ করব, কিন্তু কোবাল্টের জন্য আমি দিব সি ও, আর ক্রোমিয়ামের জন্য আমি দিব সি আর। বুঝে গেল প্রিয় শিক্ষার্থীরা? তাহলে মৌলের প্রতীক হচ্ছে মৌলের ইংরেজি অথবা ল্যাটিন নামের প্রথম ইংরেজি অথবা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপের প্রতীক, সংক্ষিপ্ত রূপের প্রতীক, সংক্ষিপ্ত রূপই হচ্ছে মৌলের প্রতীক। আর যদি প্রথম অক্ষর প্রতীক লেখার নিয়ম হচ্ছে মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম অক্ষর থেকে নিব। যদি প্রথম অক্ষর একাধিক হয়ে যায় তাহলে আমরা দুটি অক্ষর নিব। ঠিক আছে? এবার আসি ল্যাটিন নামটা কিভাবে আমরা চিনব। প্রিয় শিক্ষার্থী, একটা কথা বলে রাখি, তোমাদের এমসিকিউর জন্য একটা ইম্পর্টেন্ট অংশ হচ্ছে, তোমাদের অনেক সময় দেখা যায় যে ল্যাটিন নামগুলো এমসিকিউতে চলে আসে। ঠিক আছে? আমরা ইংলিশ নামগুলো যত সহজে মনে রাখতে পারি, দেখলে বুঝে যায়, ল্যাটিন নামগুলো সেভাবে বুঝা যায় না। তাই তোমাদের উচিত হবে ল্যাটিন নামগুলো অবশ্যই কি করতে হবে, মুখস্থ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা। বুঝে গেল? তাহলে আসি আমার মনের, আমরা যে স্বর্ণ অলঙ্কার ব্যবহার করি, স্বর্ণ দিয়ে যে আমাদের অলঙ্কার বানানো হয়, সেই স্বর্ণের ইংরেজি নাম হচ্ছে গোল্ড। তো আমরা স্বর্ণের প্রতীকী গোল্ড বা জিও ব্যবহার করি না, আমরা কি ব্যবহার করি এইউ, কারণ তার ল্যাটিন নাম হচ্ছে অরাম। অরাম থেকে চলে আসছে এইউ। বলতে পারি ম্যাডাম এইউ না দিয়ে তো এও নেওয়া যেত। আমাদের ওই মৌলের আরটি প্রতীক আছে, যেমন আমরা এল দ্বারা অ্যালুমিনিয়ামকে প্রকাশ করি, আর গোলকে প্রকাশ করবো কি দ্বারা, ইউ দ্বারা। শিক্ষার্থী, তারপরে আসে পটাশিয়াম। পটাশিয়ামের যদি আমি ইংলিশ নামটা ধরতাম তাহলে পটাশিয়ামের প্রতীক হয়ে যেত পি, কিন্তু পটাশিয়ামের প্রতীক যদি আমরা পি দ্বারা প্রকাশ করি তাহলে ফসফরাসের সাথে সেটা এক হয়ে যেত। তুমি নিশ্চয়ই জানো ফসফরাসের প্রতীক হচ্ছে পি। তাই পটাশিয়ামকে নেওয়া হয়েছে তার ল্যাটিন নাম থেকে, যার ইংরেজি ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম। ক্যালিয়ামের প্রথম অক্ষরটি নিয়ে থেকে পটাশিয়ামকে প্রকাশ করা হয় কে দ্বারা। আমরা অনেকেই পটাশিয়ামের প্রতীকটি লিখতে ভুল করি, কারণ পটাশিয়াম নামটি শুনলে আমরা ধরে নিই যে পটাশিয়ামকে পি দ্বারা প্রকাশ করা হবে। তাই শিক্ষার্থীরা মনে রাখবে, পটাশিয়ামকে প্রতীক হচ্ছে ক্যালিয়াম থেকে এসেছে, কারণ তার ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, তার প্রতীক হচ্ছে কে। তারপরে আসে আয়রন। আয়রনকে শুনলে আমার তোমাদের মনে হতে পারে আয়রনকে আই দ্বারা প্রকাশ করা উচিত, ঠিক না? কিন্তু না, আয়রনকে আই দ্বারা প্রকাশ করার কোনো সুযোগ নেই, কারণ আয়রনের আই দ্বারা আমরা আয়োডিনকে প্রকাশ করে থাকি। তাই আমাদেরকে আয়রনের ইংরেজি নাম হচ্ছে কি, সরি ল্যাটিন নাম হচ্ছে ফেরাম। ফেরাম থেকে আমরা আয়রনকে প্রকাশ করি Fe দ্বারা। কি দ্বারা? Fe দ্বারা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে প্রতীক কাকে বলে, প্রতীকের সংজ্ঞাটা আমরা জানলাম, প্রতীক আমরা কিভাবে প্রকাশ করব সেটা জানলাম, ঠিক না? প্রতীক প্রকাশ করা হবে ল্যাটিন নাম অথবা ইংরেজি নাম থেকে। যদি প্রথম অক্ষরটি অন্য মৌলের ক্ষেত্রে থাকে ব্যবহৃত হয়, তাহলে প্রথম অক্ষরের সাথে আমরা পরবর্তী আরেকটি অক্ষর নিয়ে মৌলের প্রতীক প্রকাশ করব, এবং প্রথম অক্ষরটি হবে ক্যাপিটাল লেটারের আর পরের অক্ষরটি হবে স্মল লেটারের। পরবর্তীতে আমরা কি নিয়ে আলোচনা করব, আমরা এখানে দেখতে পাচ্ছি আছে মৌলিক এবং স্থায়ী কণিকাগুলোর বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। শিক্ষার্থীরা, মৌলিক কণিকা আমরা কাকে বুঝি? আমরা ডালটনের পরমাণু বা রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে জেনেছি যে পরমাণুকে ভাঙলে একাধিক কণিকা পাওয়া যায়। ঠিক আছে? এই পরমাণুকে ভাঙলে আমরা যে একাধিক কণিকাগুলো পাবো, ওই কণিকাগুলোর, শিক্ষার্থীরা পরমাণুকে ভাঙলে আমরা যে একাধিক কণিকা পাবো, ওই কণিকাগুলোর স্থায়ী কণিকাগুলোকেই হচ্ছে তিনটি। একাধিক কণিকা পাওয়া গেল পরমাণুকে ভাঙলে, তার মধ্যে স্থায়ী কণিকা হচ্ছে তিনটি। কণিকাগুলো কি কি? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনে আসছো যে পরমাণুর গঠনকে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা তিনটি স্থায়ী মৌলিক কণিকা পেয়ে থাকি, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আমাদের সংক্ষিপ্ত সিলেবাসের একটা ইম্পর্টেন্ট অংশ হচ্ছে যে মৌলিক কণিকাগুলোর বৈশিষ্ট্য বলতে পারবে। তাই তোমাদের উচিত যে মৌলিক কণিকাগুলোর ভর, আধান, আপেক্ষিক ভর, আপেক্ষিক আধান,
এই বিষয়গুলো সম্পর্কে একদম সুস্পষ্ট ধারণা থাকা। তোমাদের মেন বইয়ের 40 পৃষ্ঠায় তোমরা মৌলিক কণিকাগুলোর একটি ছক পাবে। অবশ্যই 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 উচিত হবে এই ছকটা তোমরা মুখস্থ করে ফেলা। আমি ওই ছকটিকে একটু সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে মৌলিক কণিকাগুলো হচ্ছে আমাদের আধান নিরপেক্ষ। কিরকম? প্রিয় শিক্ষার্থী, তোমরা এরই মাঝে সবাই নিশ্চয়ই জানো আমরা পরমাণুকে ভাঙলে একাধিক মৌলিক কণিকা পাই। আমি আগে বলেছি, কিন্তু আমাদের স্থায়ী মৌলিক কণিকাগুলো হচ্ছে 3টি, যথা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তোমরা নিশ্চয়ই ছকে দেখতে পাচ্ছ। আমাদের মৌলিক কণিকাগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে ইলেকট্রন, তারপরে প্রোটন, তারপর হচ্ছে নিউট্রন। এখন ওদের সম্পর্কে আমরা জানি ইলেকট্রনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ই দ্বারা, ইলেকট্রনের ই। প্রোটনকে আমরা প্রকাশ করব পি দ্বারা এবং নিউট্রনকে প্রকাশ করব এন দ্বারা। এই ব্যাপারগুলো তোমরা 7, 8 এবং 9 থেকে তোমরা একেবারে কনফার্ম হয়ে আসছো বা তোমরা জেনে গেছো। আমি আশা করব যে এই ধারণাটির ক্ষেত্রে তোমাদের কোনো রকম দ্বিমত নেই বা তোমাদের কারোর মধ্যে দ্বন্দ্ব নেই। এখন আসি পরবর্তী জিনিসটি, একদম ইম্পর্টেন্ট অংশ। আমি আগে বলেছি পেজ 40 তে যে ছকটি আছে, ছকটিকে স্টার মার্ক দিয়ে রাখো এবং ছকটি তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। আমি ওই ছকটিকে সংক্ষিপ্ত আকারে তোমাদের কাছে উপস্থাপন করেছি। আমাদেরকে জানতে হবে প্রকৃত আধান বা চার্জ। আমার ইলেকট্রন হচ্ছে পরমাণুর কোথায় থাকে? বহিস্থ অংশ থাকে। আমি যদি এটা একটা পরমাণু গঠন চিন্তা করি, আমার এটা যদি একটা পরমাণু হয়, তার বাইরের অংশ থেকে ইলেকট্রন আর তার ভিতরে থেকে প্রোটন আর নিউট্রন। এখন বাইরে যেটি থাকে সেটি হচ্ছে মূলত নেগেটিভ চার্জ বিশিষ্ট। আমার ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট, নিউট্রন হচ্ছে আধান বা চার্জ নিরপেক্ষ। এখন প্রকৃত চার্জ কত হতে পারে? আমার নিউট্রনের প্রকৃত আধান বা চার্জ হচ্ছে 1.6 tan inverse 19 কুলম্ব। প্রিয় শিক্ষার্থী, কত? 1.6 tan inverse 19 কুলম্ব। এখানে একটা মাইনাস আছে কারণ ইলেকট্রন হচ্ছে মাইনাস চার্জ বিশিষ্ট বা ঋণাত্মক আধান বিশিষ্ট। তারপরে ইলেকট্রনের সমান চার্জ বিশিষ্ট হচ্ছে প্রোটন, কারণ ইলেকট্রন আর প্রোটনের যদি চার্জ সমানই না থাকতো পরমাণু আধান নির্মিত থাকতো না। আমরা জানি পরমাণুর কেন্দ্রে যতটি প্রোটন থাকে, পরমাণুর বহিস্থ স্তরে ততটি, বাইরের অংশে ততটি ইলেকট্রন থাকে পরমাণুর চারপাশে ঘূর্ণন অবস্থায়। তাহলে আপেক্ষিক আধান হচ্ছে প্রকৃত আধান হচ্ছে 1.6 tan inverse কুলম্ব। প্রকৃত এটা হচ্ছে যখন নেগেটিভ তখন হচ্ছে ইলেকট্রনের জন্য, যখন পজিটিভ তখন হচ্ছে প্রোটনের জন্য। 1.6 tan inverse কুলম্ব প্রোটনের জন্য। আর নিউট্রনের এখানে দেখো একটা শূন্য দেওয়া আছে কারণ নিউট্রনের আধান বা চার্জ হচ্ছে 0। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এবার আসি প্রকৃত ভর কার কত। ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে 9.11 tan inverse 28 গ্রাম। কি বললাম? 9.11 tan inverse 28 গ্রাম। আর প্রোটনের ক্ষেত্রে সেটা হচ্ছে 1.63 tan inverse 24 গ্রাম। প্রোটনের ভর আর নিউট্রনের ভর প্রায় কাছাকাছি। এটা হচ্ছে একটা হচ্ছে 1.673, একটা হচ্ছে 1.675। দুটো tan inverse 24 গ্রাম। বুঝে গেল? তাহলে আমরা কি জানলাম? প্রকৃত আধান জানলাম, প্রকৃত ভর জানলাম। এখন প্রকৃত যে আধান আছে, এই প্রকৃত আধানটা নিয়ে মূলত আমরা ক্যালকুলেশন করে থাকি না বা আমরা হিসাব নিকাশও করি না, আমরা প্রকাশও করি না। আমরা একটা আপেক্ষিক আধান ব্যবহার করা হয়। এই আপেক্ষিক আধানটি কত? আপেক্ষিক আধানটি প্রোটনের জন্য হচ্ছে +1, ইলেকট্রনের জন্য হচ্ছে -1 আর নিউট্রন হচ্ছে কত? কে বলতে পারবে? নিউটনের ক্ষেত্রে সেই আধান বা চার্জের মান হচ্ছে 0। ঠিক আছে? আপেক্ষিক ভরে আসি। আমার ইলেকট্রনের ভর তুলনামূলকভাবে কম হওয়ার কারণে ইলেকট্রনের ভরকে আপেক্ষিকভাবে 0 ধরা হয়। নিউট্রনের ভর হচ্ছে 1 আর প্রোটনের ভর হচ্ছে 1। তাহলে আমরা কি জানতে হবে? মৌলিক কণিকাগুলোর বৈশিষ্ট্য জানতে গেলে আমরা মৌলিক কণিকাগুলোর প্রতীক নিশ্চয়ই জেনেছি। প্রোটন হচ্ছে পি, ইলেকট্রন ই আর নিউট্রন হচ্ছে এন। আমাদেরকে জানতে হবে মৌলিক কণিকাগুলোর ভর কত, আপেক্ষিক ভর কত, আপেক্ষিক আধান কত। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল আমাদের পার্ট 2 বা আমাদের এই ক্রমের এই ক্লাসের সেকেন্ড যে জিনিসটি সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে সেটি হচ্ছিল এই অংশ। এবার একটা ইম্পর্টেন্ট অংশ চলে যাব, সেটি হচ্ছে পরমাণুর ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা এবং আপেক্ষিক পারমাণবিক ভর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো বা তোমরা ক্লাস 8 থেকে শিখে আসছিলে যে একটি পরমাণুর কেন্দ্রে প্রোটন নিউট্রন থাকে, বহিস্থ স্তরে ইলেকট্রন থাকে। এখন এই যে পরমাণুর কেন্দ্রে প্রোটন থাকে, বাইরে ইলেকট্রন থাকে, সেখান থেকে প্রোটনকে কি দ্বারা প্রকাশ? প্রোটন সংখ্যাই মূলত হচ্ছে পরমাণুর
পারমাণবিক সংখ্যা। আমাদেরকে 3 নম্বরে যে অংশে খেয়াল করা যাবে কি কি আছে, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং আপেক্ষিক পারমাণবিক ভর। এখন আমি প্রথম টপিকসে আছি, পারমাণবিক সংখ্যা। শিক্ষার্থীরা আমরা জানি পরমাণুর কেন্দ্রে কি থাকে, প্রোটন। পরমাণুর বহিস্থ স্তরে বাইরে থাকে কি, ইলেকট্রন পরমাণু গঠনে। আর কেন্দ্রে প্রোটনের সাথে আরেকটা জিনিস থাকে, সেটি হচ্ছে নিউট্রন। তাহলে মনে করি এই যে অক্সিজেন পরমাণু, এটা অক্সিজেন পরমাণু, আর মনে করি একটি হাইড্রোজেন পরমাণু অথবা একটি কার্বন পরমাণু যদি বলি, ঠিক আছে। এখন কার্বনের ইলেকট্রন বিন্যাস অথবা পারমাণবিক সংখ্যা হচ্ছে 6 বা প্রোটন সংখ্যা হচ্ছে 6। কার্বনের প্রোটন ইলেকট্রন কত, 6। এই যে কোনো পরমাণুর যতটি প্রোটন থাকবে তাকে বলা হচ্ছে মোলের পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা বলতে আমরা কি বুঝবো, পারমাণবিক সংখ্যা বলতে আমরা বুঝবো কোনো মোলের যতটি প্রোটন থাকে, কোনো পরমাণুর মোলের আগে কোনো পরমাণুর কেন্দ্রে যতটি প্রোটন থাকে ওটাই হচ্ছে ওই মোলের পারমাণবিক সংখ্যা। এই বিষয়টি তোমরা পাবে পার্ট 3.5.1, সেখানে আছে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার। কোন মোলের একটি পরমাণুর কেন্দ্রের নিউক্লিয়াস, আমরা জানি পরমাণুর কেন্দ্রকে কি বলা হচ্ছে, নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন এবং নিউট্রন থাকে। তাহলে পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা হচ্ছে ওই মোলের পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, পারমাণবিক সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দ্বারা। তাহলে আমরা লিখতে পারি পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা, যাকে প্রকাশ করা হচ্ছে কি দ্বারা, জেড দ্বারা। ঠিক আছে। এখন পরমাণুর কেন্দ্রে প্রোটন ছাড়া আরেকটা কি থাকে, নিউট্রন থাকে। তাহলে আমাদের আরেকটা জিনিস জানতে হবে কি, প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা, যাকে প্রকাশ করা হয় a দ্বারা। বুঝে গেল? এখন আমার প্রোটন সংখ্যা যদি p হয় আর নিউট্রন সংখ্যা যদি n হয়, তাহলে ভর সংখ্যা সমান কত, a। তাহলে প্রিয় শিক্ষার্থী, যদি আমার আরেকটা কথা বলে রাখি, আমার পরমাণুতে যতটি প্রোটন থাকে ততটি কি থাকে, ইলেকট্রন থাকে। তাহলে যদি আমার ইলেকট্রন সংখ্যা দেওয়া থাকে, আমি সেটা থেকে কি বের করতে পারবো, ভর সংখ্যা অথবা নিউট্রন সংখ্যা বের করতে পারবো। কারণ তোমার যে কোনো একটা জিনিস জানা থাকতে হবে, ভর সংখ্যা বা নিউট্রন সংখ্যা যে কোনো একটির সাথে যদি তোমার ইলেকট্রন সংখ্যা জানা থাকে, অথবা ইলেকট্রন সংখ্যা থেকে তুমি বের করতে পারবে প্রোটন সংখ্যা কত। এখন আমাদের অনেক সময় যে ছোট অঙ্ক দিয়ে দেয়, ছোট অঙ্কগুলোতে হয়তো ভাবে ভর সংখ্যা দিয়ে দিবে, নিউট্রন সংখ্যা বের করতে হবে, অথবা নিউট্রন সংখ্যা দেওয়া থাকলে ভর সংখ্যা বের করতে হবে। মানে এখানে যে তিনটে ইনফরমেশন দরকার, 1 2 3, ওই তিনটি ইনফরমেশনের মধ্যে তোমাকে যে কোনো এক দুটো দিয়ে দিলে তুমি আরেকটা বের করবে। এখন আমরা একটি চিত্র বা একটি ডায়াগ্রামের মাধ্যমে দেখি যে ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা আমরা কিভাবে প্রকাশ করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে মেন বইতে দেখবে যে 41 পৃষ্ঠায় সোডিয়ামের একটা ডায়াগ্রাম আছে, যেখানে সোডিয়াম পরমাণুর প্রতীক দিয়ে প্রকাশ করা হচ্ছে কি কোন পরমাণুর গঠন লিখতে গেলে বা পরমাণুকে প্রকাশ করতে গেলে প্রতীক আকারে তুমি কোথায় প্রোটন সংখ্যাকে ব্যবহার করবে, কোথায় ভর সংখ্যাকে ব্যবহার করবে, কোথায় ইলেকট্রন সংখ্যাকে ব্যবহার করবে। তাহলে আমরা এই ডায়াগ্রামের মাধ্যমে দেখি। আমি একটা ফ্লোরিন পরমাণুকে নিলাম, ফ্লোরিনের প্রতীক হচ্ছে F। শিক্ষার্থীরা দেখো, আমরা চারপাশে যে বিন্দুগুলো দেখতে পাচ্ছি সেটা দিয়ে মূলত কাকে চিহ্নিত করা হয়েছে, ইলেকট্রনকে দেখানো হয়েছে। ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা কত, 9। তাহলে একটা পরমাণু আধান বা চার্জ নিরপেক্ষ থাকে, তার চারপাশে যতটি ইলেকট্রন আছে তার কেন্দ্রে অবশ্যই ততটি কি আছে, প্রোটন আছে। 9টি ইলেকট্রনের বিপরীতে 9টি প্রোটন আছে এবং প্রোটনের মাঝে একটি পজিটিভ চার্জ দেখানো হয়েছে, মানে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট, তার কেন্দ্রে কি আছে, নিউট্রন আছে। তাহলে ফ্লোরিনের ভর সংখ্যা কত হবে প্রিয় শিক্ষার্থীরা, ফ্লোরিনের ভর সংখ্যা হবে 10 যোগ 9, কত, 20। প্রিয় শিক্ষার্থী, আমার ফ্লোরিনের ভর সংখ্যা কত, ভর সংখ্যা A ইকুয়াল টু প্রোটন প্লাস নিউট্রন ইকুয়াল টু 9 প্লাস
ইকুয়াল টু কত 90 বুঝা গেল এখন একটা মৌলের প্রতীকের অনেক সময় দেখা যায় যে একটা প্রতীক লিখে বললো যে এর তাৎপর্য লিখো যেমন তোমাদের বইতে আছে যে সোডিয়াম দিয়ে এখন আমি বইটা দেখালাম মনে করো সোডিয়াম লিখলো এখানে 23 এখানে 11 বলো যে এর তাৎপর্য লিখো তাৎপর্য বিশ্লেষণ করো তাহলে আমরা কি লিখবো আমরা লিখবো এনা দ্বারা সোডিয়ামটি পরমাণুকে বোঝানো হচ্ছে যা সোডিয়ামটি প্রতীক নির্দেশ করে তারপরে 11 দ্বারা বোঝানো হচ্ছে সোডিয়াম পরমাণুর প্রোটন সংখ্যা 11 আমরা জানি পরমাণু যখন চার্জ বাঁধে নির্ভর থাকে যতটি প্রোটন থাকে ততটি ইলেকট্রন থাকে তাহলে তার ইলেকট্রন সংখ্যা কত 11 তারপরে এখানে 23 দেখানো হচ্ছে 23 থাকা মানে সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 23 আর আমরা জানি ভর সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা বাদ দিয়ে দিলে আমরা তার নিউট্রন সংখ্যা বের করতে পারি তাহলে সোডিয়ামের নিউট্রন সংখ্যা হবে 23 মাইনাস 11 ইকুয়াল টু 12 বুঝা গেল তাহলে এটা হচ্ছে সোডিয়ামের ভর সংখ্যাকে নিউট্রন সংখ্যা সরি নিউট্রন এটা হচ্ছে সোডিয়ামের নিউট্রন সংখ্যা এটা হচ্ছে সোডিয়ামের ভর সংখ্যা বা a আর এটা ছিল সোডিয়ামের জেড বা পারমাণবিক সংখ্যা বুঝা গেল তাহলে এখান থেকে তোমরা দুটো প্রশ্ন একাধিক প্রশ্ন পেলে একটা হচ্ছে যে প্রতীক আকারে দিলে তার তাৎপর্য বিশ্লেষণ করতে গেলে আমরা লিখতে হবে যে এটা মৌলের প্রতীক এখানে ভর সংখ্যা কত সেটা তুমি বলতে পারবা এখানে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিয়ে দিলে তুমি নিউট্রন সংখ্যা জানতে পারবা আর এখানে প্রোটন সংখ্যা যখন উল্লেখ করে দিবে বা পারমাণবিক সংখ্যা যখন উল্লেখ করে দিবে তুমি বলতে পারবে এখানে কতটি প্রোটন আছে আবার একইভাবে যতটি প্রোটন থাকবে সেখান থেকে তুমি বলতে পারবে যে এখানে কতটি ইলেকট্রন আছে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখান থেকে আমরা আরেকটি প্রশ্ন জানলাম এখন চলে আসবো যে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর কি মোস্ট ইম্পর্টেন্ট একটা অংশ কি বললাম আপেক্ষিক পারমাণবিক ভর যারা খাতা নিয়ে রেডি আছে সবাই খাতায় হেডিং দিয়ে ফেলবে যে আপেক্ষিক পারমাণবিক ভর শিক্ষার্থী মোস্ট ইম্পর্টেন্ট এবং তুলনামূলক আমরা এখন যা পড়েছি তার থেকে একটু কঠিন এবং জটিল অংশ হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর কাজের খাতায় অবশ্যই হেডিং দাও অথবা মেইন বইয়ের পাবে মেইন বইয়ের পেজ মেইন বইয়ের পার্ট 3.2 3.9 সরি পার্ট 3.9 এ চলে গেলে তোমরা পাবে যে আপেক্ষিক পারমাণবিক ভরটা কি আপেক্ষিক পারমাণবিক ভর বলতে মূলত পারমাণবিক ভরকে বোঝানো হয় আপেক্ষিক পারমাণবিক ভর তোমাদের বৈশিষ্ট্য হিসেবে তোমরা দুইভাবে বের করতে পারবা একটা হচ্ছে মৌলের একটি পারমাণবিক ভর থেকে আরেকটা হচ্ছে মৌলের শতকরা আইসোটোপগুলোর শতকরা পরিমাণ থেকে প্রকৃতিতে আইসোটোপগুলোর যে শতকরা পরিমাণ আছে সেটা থেকে এবার আমি আইসোটোপ থেকে যে শতকরা নির্ণয় করা সেটি আলোচনা করবো না এই কারণে কারণ তোমাদের সম্পূর্ণ সিলেবাস আইসোটোপের অংশ কি দেয়নি তবু তোমরা লাস্টে যখন ভর্তির সময় পাবে বা একদম নির্দিষ্ট অংশগুলো যখন শেষ করবে আমি বলবো যে আইসোটোপ থেকে যে আপেক্ষিক পারমাণবিক নির্ণয় করা হয় সেটাও তোমরা শিখে ফেলবে আজকে আমি সেটা নিয়ে আলোচনা না করে আমি একদম স্পেসিফিকলি যা মেনশন করে দিয়েছে সেটা নিয়ে আলোচনা করবো এখন খাতায় লিখবো আপেক্ষিক পারমাণবিক ভর আপেক্ষিক পারমাণবিক ভর শিক্ষার্থী আপেক্ষিক পারমাণবিক ভর মূলত কোনো মৌলের প্রকৃত একটি পরমাণুর ভর কি বললাম মৌলের একটি পরমাণুর ভরকে কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের 1 অংশকে ভাগ করলে আমরা যেই মানটা পাবো সেটা মূলত হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর আমি কথাটা লিখে দিচ্ছি মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর মৌলের একটি পরমাণুর ভর বাই কার্বন 12 আইসোটোপের কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশের ভর 12 ভাগের 1 অংশের 12 ভাগের কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশটি আমরা বারবার লিখে বের করাটা বেশ জটিল এই জন্য আমরা এটাকে মনে রাখতে হবে আর একটা কথা বলে রাখি আমরা পরীক্ষার খাতায় গাণিতিক সমস্যা সমাধান করার জন্য কার্বন 12 আইসোটোপের ভরটি পরীক্ষা প্রশ্নে দেওয়াও থাকতে পারে না দেওয়াও থাকতে পারে তাই তোমাদেরকে নিজের উদ্যোগে কি করতে হবে এই ভরটি তোমাদেরকে মুখস্থ রাখতে হবে এবং এই ভরের মান হচ্ছে 1.66 10⁻⁻24 গ্রাম আমার এই অংশটির মান কত
কার্বন ডাই অক্সাইডের ভরের মান হচ্ছে 1.66 10 টু দি পাওয়ার -24 গ্রাম। বুঝে গেল প্রিয় শিক্ষার্থী? এই মানটি অবশ্যই তোমাদেরকে কি করতে হবে? অবশ্যই মুখস্থ রাখতে হবে। কার্বন বা আইসোটোপের 12 ভাগের এককের ভর। তাহলে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরকে আমরা পারমাণবিক করতে পারবো। মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে ওই মৌলের নির্দিষ্ট একটি মৌলের একটি পরমাণুর ভর সাথে কার্বন 12 আইসোটোপের 12 ভাগের এককের ভর দিয়ে ভাগ করলে যে মানটি পাবো সেটি হচ্ছে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ভর। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি প্রশ্ন চলে আসলো। আমরা যখন কার্বনের এই যে দুটি আমরা জানি একই জাতীয় সমজাতীয় দুটি রাশিকে যখন ভাগ করা হয়, অনুপাত নির্ণয় করা হয়, তুলনা করা হয়, তখন তাদের কোনো একক থাকে না। তাই আপেক্ষিক পারমাণবিক ভরেরও কোনো একক ব্যবহার করা হয় না। আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই। আমাদের অনুধাবনমূলক প্রশ্নে অনেক সময় চলে আসে যে আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই কেন? তোমরা প্রশ্নটা খাতে মেনশন করে রাখো, আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই, কারণ এখানে মৌলের একটি পরমাণু ভরের সাথে কার্বন 12 আইসোটোপের ভরের তুলনা করা হয়। যেহেতু এখানে সমজাতীয় রাশির মধ্যে তুলনা করা হয়, তাই এখানে কোনো একক থাকে না, বা সমজাতীয় রাশি তুলনা করার ক্ষেত্রে একক প্রযোজ্য নয়। তাই আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আসো এই সূত্রটি ব্যবহার করে আমরা এখন একটি গাণিতিক সমস্যা সমাধান করব। আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে ফ্লোরিনকে দেখিয়েছিলাম। ধরে নাও যে ফ্লোরিনের একটি পরমাণু ভর, ধরে নাও না, এটা মূলত হিসাবকৃত মানই হচ্ছে, ফ্লোরিনের একটি পরমাণু ভর হচ্ছে 3.16 10 ইনভার্স 23। ফ্লোরিনের একটি পরমাণুর ভর 3.16 10 ইনভার্স 23 গ্রাম। একটি পরমাণুর ভর 3.16 10 ইনভার্স 23 গ্রাম। পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর কত? প্রিয় শিক্ষার্থী, আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে? আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার জন্য আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর বাই কার্বন 12 আইসোটোপের 12 ভাগের একাংশের ভর। তাহলে দেওয়া আছে ফ্লোরিনের একটি পরমাণু ভর এত, তাহলে আমরা লিখব ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর সমান, আমরা এখানে আপেক্ষিক পারমাণবিক ভরের সামনে যে কথাটি মেনশন করে দেব সেটা হচ্ছে ফ্লোরিনের। যখন সমাধান করবে তখন কি করবা? সমাধান করার ক্ষেত্রে তোমরা দেখবা যে প্রথমে আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর বাই কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের একাংশের ভর। তারপর আমরা জানি যে ফিজিক্স অথবা কেমিস্ট্রিতে গাণিতিক সমস্যা সমাধান করার জন্য আমাদের ডান পাশে কি করতে হয়? ডান পাশে কি দেওয়া আছে সেটা লিখে ফেলতে হয়। তাই তোমরা ডান পাশে লিখবা যে ফ্লোরিনের একটি পরমাণুর ভর সমান এত, কত? 3.16 10 টু দি পাওয়ার -24 গ্রাম। তাহলে এবার লিখি, সুতরাং ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর সমান ফ্লোরিনের একটি পরমাণু ভর বাই কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশের ভর। শিক্ষার্থী, ফ্লোরিনের একটি পরমাণুর ভর ছিল কত? ফ্লোরিনের একটি পরমাণুর ভর ছিল শিক্ষার্থীরা, ফ্লোরিনের একটি পরমাণুর ভর ছিল 3.16 10 টু দি পাওয়ার 3.16 ইনটু 10 টু দি পাওয়ার -23 গ্রাম। আবার আমরা জানি কার্বন 12 আইসোটোপের পরমাণুর একটি পরমাণুর ভর হচ্ছে 1.66 10 টু দি পাওয়ার -1.66 10 টু দি পাওয়ার -24 গ্রাম। এখন ক্যালকুলেশন করে এখান থেকে পাবে যে ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 90। শিক্ষার্থীরা, বোঝা গেল? আর আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকবে না, সেটা আমি আগে বলেছি। আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে দুটি সমজাতীয় রাশির অনুপাত, দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনা, তাই আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকবে না।
তাহলে আমরা আমাদের এই অংশটি পর্যন্ত বলতে পারলাম যে পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা আপেক্ষিক পারমাণবিক ব্যাখ্যা করতে পারবে। তোমাদের সাথে আপেক্ষিক পারমাণবিক ভরে বিস্তারিত আলোচনা করেছি। 4 নম্বর হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর হিসেব করতে পারবে। এটা মূলত আমাদের আজকে পাঠের বিষয়বস্তু বা তোমাদেরকে সংক্ষিপ্ত সিলেবাস যেটি দেওয়া হয়েছে সেটির একেবারে লাস্ট অংশ আমি চলে এসেছি যে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আণবিক ভর নির্ণয় করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি পরমাণু থেকে যখন অণু গঠিত হয়, একাধিক পরমাণু মিলে যখন অণু গঠিত হয়, আমরা অণুকে ভেঙে যে পরমাণু পাচ্ছি, অণুর টোটাল অণু সংখ্যা, অণুতে কতটি পরমাণু আছে সেটা আমরা অণুর গঠন থেকে জানি। তেমনিভাবে একটি অণুর সংখ্যা থেকে তোমাকে দেখতে হবে যে ওখানে কয়টি পরমাণু আছে। সেই পরমাণুগুলোর পারমাণবিক ভর দ্বারা ওই পরমাণুর সংখ্যাকে গুণ করে আমরা আণবিক ভর বের করতে পারবো। আমি কথাটা আবার রিপিট করছি। আমরা দেখবো যে একটি অণুর সংকেতের মধ্যে কয়টি পরমাণু আছে, সেই পরমাণুগুলোকে তার পারমাণবিক সংখ্যা দ্বারা গুণ করে, পারমাণবিক ভর দ্বারা গুণ করে, পরমাণু সংখ্যাকে পারমাণবিক ভর দ্বারা গুণ করে আমরা যা পাবো সেটাই মূলত হচ্ছে আণবিক ভর। যেমন ধরে নিই পানির সংকেতকে আমি লিখে একদম কমন একটি সংকেত দেখবো, সেখানে আলোচনা করবো। সেখানে এই পার্টটি তোমরা পাবা তোমাদের মেইন বইয়ের পার্ট 3.9 এর একটি অংশ। এই আণবিক ভর নির্ণয়ের অংশটি তোমরা পাবা মেইন বইয়ের পার্ট হচ্ছে 3.9.2। সেখানে হাইড্রোজেন এবং সালফিউরিক অ্যাসিডের উদাহরণ আছে। আমি তোমাদেরকে পানি দিয়ে আলোচনা করলাম আণবিক ভর নির্ণয়। হাতায় হেডিং দিয়ে ফেলবো যে পারমাণবিক ভর থেকে আণবিক ভর নির্ণয়। আমরা লিখলাম H2O। তোমরা সবাই জানো H2O কার সংখ্যা, পানির সংখ্যা। এখন এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1। কয়টি হাইড্রোজেন পরমাণু আছে, একটি হাইড্রোজেন, দুটি হাইড্রোজেন পরমাণু আছে, প্লাস আছে যে অক্সিজেন। অক্সিজেনের পারমাণবিক ভর কত, অক্সিজেন পারমাণবিক ভর হচ্ছে 16। এখন কত দ্বারা গুণ করবো, এখানে অক্সিজেনের কেবলমাত্র একটি পরমাণু আছে, তাই আমি এটা গুণ করবো 1। তাহলে আমার কি দাঁড়ালো 2 16 কত 18। তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, পারমাণবিক ভর থেকে কি হিসাব করা যাবে প্রিয় শিক্ষার্থীরা, পারমাণবিক ভর থেকে তোমরা আণবিক ভর হিসাব করতে পারবে। আমি আরেকটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। ধরে নিলাম ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2। এখানে টু দ্বারা প্রকাশ করছে। এখানে কয়টি ক্লোরিনের কয়টি পরমাণু আছে, ক্লোরিনের দুটি পরমাণু আছে। এখানে ক্যালসিয়ামের কয়টি পরমাণু আছে, ক্যালসিয়ামের একটি পরমাণু আছে। তাহলে আমরা ক্যালসিয়ামের একটি পরমাণুর জন্য কত লিখব, 1 ইনটু ক্যালসিয়ামের একটি পরমাণুর জন্য 1। তারপরে ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত, ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 40। যাদের এই মধ্যে যেগুলো মুখস্থ হয়নি তারা মেনুয়ে 6 থেকে অপশন মুখস্থ করে ফেলতে হবে। তারপরে আসি ক্লোরিন। ক্লোরিনের কয়টি পরমাণু আছে এখানে, এখানে ক্লোরিনের দুটি পরমাণু আছে, যেটা তোমরা সংখ্যা থেকে বুঝতে পারবে। তাহলে ক্লোরিনের পারমাণবিক ভর কত শিক্ষার্থীরা, ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5। পারমাণবিক ভর ভগ্নাংশ হতে পারে। তাহলে আমরা কাকে দিয়ে গুণ করব, এখানে 35.5 দ্বারা গুণ করব। বুঝা গেল? এখন 35.5 কে যখন 2 দ্বারা গুণ করব, এখানে চলে আসবে কত 71। 71 এর সাথে আমি 40 প্লাস করব, এটা হচ্ছে 111। তাহলে কত 111 বা 111। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলে কিভাবে পারমাণবিক ভর থেকে আণবিক ভর হিসাব করা যাবে। তাহলে কিন্তু এর একটা দায়িত্ব চলে আসলো, সেটা হচ্ছে কি, তোমাদেরকে পারমাণবিক ভরগুলো মুখস্থ করে ফেলতে হবে। আশা করবো এর মাঝে অনেকগুলো মৌলের পারমাণবিক ভর তোমাদের মুখস্থ করা হয়ে গেছে, কিন্তু ব্যাপারটাকে আরো স্ট্রং করতে হবে, যাতে যে কোনো মৌলই যখন এভাবে আসবে তোমরা পারমাণবিক ভরগুলো যাতে লিখতে পারো, জানতে পারো, সহজেই পারমাণবিক ভর থেকে আণবিক ভর বের করতে পারো। এবং প্রিয় শিক্ষার্থী, একটা জিনিস মনে রাখবে, এই টাইপের প্রশ্নগুলো আমরা কনসেপ্টিভে পেতে পারি, আমরা 2 মার্কসের যে অনুধাবনমূলক প্রশ্ন আছে সেখানেও পেতে পারি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী যে পাঠগুলো দেওয়া হয়েছিল, আমি আগে বলেছি অধ্যায় 3 এর পার্ট 3.3, 3.5, 3.9 এবং 3.9.2। বেসিক্যালি 3.9 পুরোটাই পড়বে তোমরা। এই অংশটি আমি পুরোটাই তোমাদের সাথে আজকে আলোচনা করেছি, স্পেসিফিকলি কিছু বাকি নেই। এর মাঝখানে আমি যে কথাগুলো আলোচনা করেছি এগুলো তোমরা জ্ঞানমূলক হিসেবে পাবে। আর এর মাঝখানে যে টাইপের প্রশ্নগুলো আলোচনা করেছি, যেমন আপেক্ষিক পারমাণবিক ভরের একক নেই কেন, তারপর আণবিক ভর নির্ণয়, এই টাইপের প্রশ্নগুলো, তারপর হচ্ছে প্রতীকের তাৎপর্য, ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যাগুলো মেনশন করে, এগুলো থেকে তোমরা কি পাবে, এগুলো থেকে তোমরা বলতে পারবে যে প্রতীকের তাৎপর্য দিতে পারবে। এই কথাগুলো চলে আসছে আমাদের অনুধাবনমূলক প্রশ্নের জন্য, ঠিক আছে? আর এখন আমি তোমাদেরকে যে কাজটি করবো, আমি তোমাদেরকে খুব ছোট সংক্ষেপে বাড়ির কাজ দেবো, কিন্তু আসলে তোমরা যেহেতু পরীক্ষার্থী, এই সংক্ষিপ্ত বাড়ির কাজটি তোমাদের জন্য যথেষ্ট নয়। তাই তোমরা কি করবে, তোমাদের গুরু দায়িত্ব থাকবে যে টেস্ট পেপারের প্রায় 2016 থেকে শুরু করে 2021-20 যে 4 বছর 5 বছর আছে, এই 5 বছর 4 বছরের প্রত্যেকটা বোর্ডের প্রশ্নগুলো যাচাই করবে। পাশাপাশি 2020 সালের টেস্ট পেপারটি সংগ্রহ করে ওখান থেকে চিটং বোর্ডের 10টি স্কুল এবং চিটং বোর্ডের বাইরে অন্য একটি বোর্ডে 10টি স্কুলের প্রশ্নগুলো পর্যালোচনা করবে।
আশা করছি খুব বেশি কঠিন হবে না তোমাদের জন্য, কারণ যে সিলেবাসটি সংক্ষিপ্ত সিলেবাসটি তোমাদেরকে দিয়েছে সেটি খুব বেশি কঠিন বলে আমার মনে হচ্ছে না। তাহলে আসো আমি সংক্ষেপ ছোট একটা বাড়ির কাজ দেই। আগে বলে দিই, বাড়ির কাজটা তোমাদের জন্য যথেষ্ট নয়, কারণ তোমরা পরীক্ষার্থী। তোমাদের বাড়ির কাজ থাকবে বাড়ির কাছ থেকে মেন বই থেকে ল্যাটিন নামগুলো মুখস্থ করবে একদম সোজা বাংলা, ঠিক আছে? প্রথম প্রশ্ন হচ্ছে এইচডব্লিউ। প্রথমটি হচ্ছে মৌলের প্রতীক কি? লিখো লিখো। তারপর হচ্ছে তোমাদের মেন বইতে পার্ট 3.3 এর ছকটি লিখো। পার্ট 3.3 এর ছক, এখানে ল্যাটিন নাম এবং ইংরেজি নাম পুরোটাই করতে হবে। 3 নাম্বার হচ্ছে তোমরা, আমি একটা উদ্দীপক দিব, সেখান থেকে তোমরা প্রশ্নটি অ্যান্সার করবে। উদ্দীপকটি হচ্ছে তোমরা টেস্ট পেপার থেকে প্রশ্নটি পাবে। এটা হচ্ছে সংকেত আর এটা হচ্ছে অনুর্ভর, সরি মৌলের অনুর্ভর, অনুর্ভর অনুর্ভর। তাহলে আমি সংকেত হচ্ছে K8 আর অনুর্ভরটি হচ্ছে 4.25 10 to the power minus 23, 4.25 10 to the power minus 22 গ্রাম। তোমাদের কাজ হবে এখান থেকে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা। মোলটির আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। মোলটির আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। বুঝে গেল প্রিয় শিক্ষার্থীরা? আর একটি প্রশ্ন ক্লাস, সেটা হচ্ছে তোমরা যেটি করবে একাধিক মৌলের, আচ্ছা তোমরা লাস্ট যেটি করবে সেটি হচ্ছে তোমাদের পার্ট কত কত বলেছিলাম 3.3 3.5 3.9 করতে 30টি বহু নির্বাচনী শিক্ষার্থীরা, আমি আগে বলেছি যে তোমরা যদি পরীক্ষার্থী, তোমাদের একটা বাড়ির কাজ যথেষ্ট নয়। তোমরা যা যা আলোচনা করলাম তার আগে 2016 থেকে 2020 পর্যন্ত টেস্ট পেপারগুলো দেখবে এবং প্রশ্নগুলোকে খাতায় নোট করে ফেলবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আশা করছি সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।